এই কাহিনীর সমস্ত চরিত্র লেখকের কল্পনাপ্রসূত। মৃত বা জীবিত ব্যক্তি তথা স্থান কাল পাত্র বা কোনো ঘটনার সহিত মিল সম্পূর্ণরূপে কাকতালীয়। এই কাহিনীর বিষয়বস্তু শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। ধর্মীয় বা সামাজিক ভাবাবেগের ঊর্ধ্বে গিয়ে শ্রোতারা এটিকে নিছক গল্প হিসেবেই গ্রহণ করবেন বলে আশা রাখে টিম স্টেথোজেনেসিস। আমাদের আজকের নিবেদন অভিজিৎ কর রচিত রক্তকলম। এই গল্পের সত্য টিম স্টেথোজেনেসিস কর্তৃক সংরক্ষিত। রুক্মিণী দেবীর চরিত্রে জুমানা নার্জিস, ডিটেকটিভ সোমনাথ মিত্র শঙ্খবাবুর পুত্র তথা সুবীর ঘোষাল, ভৃত্য গোপাল এবং নিহার রঞ্জন বাবুর মতো একাধিক চরিত্রে অভিজিৎ কর, পুলিশ রতিলাল বাবু ও গল্পকথক দিলীপের ভূমিকায় আমি অনুভব। শুরু হচ্ছে রক্তকলম। ঘড়িতে এখন বাজে 7:30। সকাল সকাল স্নান সেরে দুই বন্ধু মিলে মহালয়া শুনছিলাম। আর তার সাথে যদি থাকে গরম গরম দার্জিলিং টি, তাহলে তো কথাই নেই। আহা, সত্যি কি অদ্ভুত মাস্টারপিস তৈরি করে গিয়েছেন বীরেন্দ্র কৃষ্ণ বাবু। যা এ যুগের বেতার শিল্পীরা তো দূরের কথা, স্বয়ং তিনি যদি আবার পাঠ করতেন, এতটা পারফেকশন হয়তো হতো না। ওহো, আপনাদের তো বলাই হয়নি, আমার নাম দিলীপ পাত্র। কলকাতা কর্পোরেশনে চাকরি করি, আর ওই টুকটাক একটু লেখালেখি করি। আর আমার পাশে বসে যে শীর্ণকায় ছিপছিপে চেহারার যুবকটি খানিক শিম্পাঞ্জির মতো সোফায় বসে আছে, সে আর কেউ নয় বরং কলকাতার স্বনামধন্য কনসালটেন্ট ডিটেকটিভ সোমনাথ মিত্র। আমি ওকে সোম বলেই ডাকি। দুই বন্ধু মিলে পুজোর প্ল্যান নিয়ে আলোচনা করছি। এমন সময় দরজায় একটা কড়া পড়ল। হ্যাঁ, গেল তোমার পুজোর প্ল্যান। সোম বলল। মাফ করবেন, অসময় আপনাদের বিরক্ত করলাম। খানিক ইতস্তত বোধ করে ওই আগন্তুক বলে। আমি রেডিওটা অফ করে দিলাম। নমস্কার, আমি সুবীর ঘোষাল। আমার বাবা শ্রী শঙ্খ ঘোষাল পরশুদিন প্রয়াত হয়েছেন। খবরটা শুনেছেন নিশ্চয়ই? হ্যাঁ, এই নিউজটা তো গতকালই পেপারে বেরিয়েছে। গলায় ফাউন্টেন পেন বিধে প্রয়াত নগর কবি শঙ্খ ঘোষাল। পুলিশ তো এটাকে সুইসাইড অ্যাটেম্পট কাম অ্যাক্সিডেন্টাল ডেথ বলেই ডিক্লেয়ার করেছে শুনলাম। টেবিলে পড়ে থাকা ফেনোবারবিটানের স্ট্রিপটা প্রায় খালি দেখে তাদের অনুমান আর্থিক টানাপোড়েনে ডিপ্রেশনের শিকার হয়ে মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে ফেলায় প্রথমে তিনি অজ্ঞান হয়ে পড়েন এবং অতঃপর নিজের অজান্তেই তার মাথার ভর গিয়ে পড়ে ওই ফাউন্টেন পেনের ধারালো নিবের ওপর। ফলে ক্যারোটিড পাংচার হয়ে স্পট ডেথ। না, এটা সাধারণ কোনো আত্মহত্যা বা দুর্ঘটনা নয়। আমার ধারণা বাবাকে কেউ খুন করেছে। আর ঠিক কেন এমনটা আপনার মনে হয়? বাবা রোজ একটা করে ঘুমের ওষুধ খেতেন। মৃত্যুর আগের দিনও আমি স্ট্রিপটা প্রায় খালি দেখেছিলাম। ফলে বারবিচুরেট পয়জনিং হওয়াটা আমার কাছে কেমন যেন অস্বাভাবিক ঠেকছে। শুধু তাই নয়, বাবা রোজ রাতে একটা করে কবিতা লিখতেন। সেদিনও লিখেছিলেন। পাশাপাশি তার একটা অভ্যেস ছিল, কবিতার শেষে তিনি নিজের সই করে দিতেন। কিন্তু গতকাল বাবার ডায়েরিটা যখন দেখি, তখন ওই শেষ কবিতায় কোনো স্বাক্ষর ছিল না। জানেন সোমনাথ বাবু, I'm damn sure it's a well-planned murder. I'm really sorry to hear that, Mr. ঘোষাল। আপনার কি মনে হয় এই খুনটা কে করতে পারে? Any suspect? আছে, তবে দুজন। অশোক বসাক, বাবার বুক পাবলিশার। খুনের আগের দিন তার সাথে বাবার আর্থিক বিবাদ লেগেছিল, কিন্তু ভৃত্য গোপাল কাকা তাকে সন্ধেবেলা নাগাদই চলে যেতে দেখে। বাবা তখনও সুস্থ স্বাভাবিকই ছিলেন। তিনি সম্ভবত মারা গিয়েছিলেন রাতের বেলায়।
রোজ মাফিক পরের দিনও গোপাল কাকা ব্রেকফাস্টে যখন স্টাডি রুমে পৌঁছে দিতে যায়, তখন জানলা দিয়ে দেখে বাবার দেহটা চেয়ারে নিথর অবস্থায় পড়ে আছে। মাথাটা টেবিলে হেলান দিয়ে আর গলায় বেঁধে রয়েছে একটা ফাউন্টেন পেন। সবকিছু জানতে পেরে আমি পুলিশে খবর দিই। অপরজন হলেন নিহার কাকা, মানে নিহার রঞ্জন চাটুর্যে, বনেদি বংশের লেখক। একসময় বাবার সাথে খুব ভাব থাকলেও পরবর্তীতে বাবার খ্যাতি খুব ছড়িয়ে যেতে দেখে তার ঈর্ষা বাড়তে থাকে। বিগত 5 বছর ধরে তারা পরস্পরের প্রতিদ্বন্দ্বী লেখক হিসেবে লোকমুখে বেশ চর্চিত। এছাড়া রুক্মিণী দেবী আগে বাবারই ছাত্রী ছিলেন। বছর কয়েক হলো নিহার বাবুর সাথে তার বিয়ে হয়। তাদের সাথে আমাদের তেমন সম্পর্ক আর নেই। আচ্ছা, গোপাল লোকটা কেমন? ও বহুদিন ধরেই আমাদের বাড়িতে কাজ করছে, বিশ্বস্ত লোক। এক সময় আমাদের যথেষ্ট পরিপাটি থাকলেও বাবা কোনো এক বাজিতে সব সম্পদ হারিয়ে ফেলেন। ফলে টাকার লোভে তাকে খুন করার মতো তো কোনো মোটিভ দেখছি না। ঠিক আছে, থ্যাংক ইউ মিস্টার ঘোষাল। আমি আপনাদের বাড়ি থেকে একটু ইনভেস্টিগেট করতে চাই। আশা করি আপনার বাবার কবিতার ডায়েরিটা সেখানেই পেয়ে যাব। হ্যাঁ, নিশ্চয়ই। প্লিজ কাম। বাইরে গাড়ি দাঁড় করানোই আছে। রেডি হয়ে নাও দিলীপ। শঙ্খবাবুদের বাড়িটা হুগলির বন্দর ঘেঁষা। নদীর জলোচ্ছ্বাস আর জাহাজের সাইরেনের শব্দে কান দুটো যেন বন্ধ হওয়ার অভিপ্রায়। ওদিকে ঘটনাস্থলে পৌঁছে আমার বন্ধু সত্যান্বেষণে লেগে পড়েছে। এই রোগা লিকলিকে চেহারার যুবক গোয়েন্দাকে দেখে কেন জানি না আমার মনে স্যার আর্থার কোনান ডয়েলের অমর সৃষ্টি হোমসের অবয়বটা ভেসে ওঠে। কবিতা ডায়েরিটা নিয়ে সোম কি যেন বিড়বিড় করে পড়তে লাগলো। আচ্ছা দিলীপ, তুমিও তো লেখালেখি করো, তা এই কবিতাটা পড়ে তোমার ইনস্টিংক্ট কি বলছে? আমি পুরো কবিতাটা ভালো করে পড়লাম। সিগনেচার মিসিং ছাড়া বাকিটা তো স্বাভাবিকই মনে হচ্ছে। তুমি কিছু খুঁজে পেলে? কবিতার একদম শেষ লাইনটা একবার পড়ে শোনাও তো। আমি পড়তে শুরু করলাম। ঈশানে দেখো খুঁড়ে পড়িয়া আছে কলম, মানে এই চেয়ারটায় বসে যদি শঙ্খবাবু এটা লিখে থাকেন, তাহলে ঈশান মানে উত্তর পূর্ব। সেখানে তো একটা আয়না। মাথা চুলকোতে চুলকোতে হঠাৎ চেঁচিয়ে উঠে সোম বলে, ইয়েস, গট ইট দিলীপ, এই দেখো আয়নাটাই দেখো। ঈশানের উল্টো মানে নৈঋত তথা দক্ষিণ পশ্চিম দিকের ওই জানালাটা দেখতে পাচ্ছ? আমার থিওরি হলো খুনি ওই জানালা দিয়ে ঘরে ঢোকে, তার সঙ্গে আনা ফাউন্টেন পেনটি শঙ্খবাবুর গলায় বসিয়ে দেয় এবং ঠিক ওই একই জানালা দিয়েই পালিয়ে যায়। আঘাত এতটাই নিপুণ ছিল যে যন্ত্রণায় কাতর শঙ্খবাবু তার ঘাড় ঘুরিয়ে খুনিকে চিহ্নিত করতে পারেননি। এবং সম্ভবত খুনি ওই আয়নার থেকেও লম্বা, কারণ তার চেহারা শঙ্খবাবু দেখতে পাননি, শুধুমাত্র দেখেছেন তার প্রতিচ্ছবিকে খুঁড়িয়ে হাঁটতে। আই সি। তাহলে কি এই জন্যই কবিতার শেষে খুঁড়ে শব্দটা লেখা হয়েছে? নিহার রঞ্জন চাটুর্যে, সুবীর বাবু বলে ওঠেন, বলিষ্ঠ চেহারার মানুষ, উচ্চতা প্রায় 6 ফুট, পা খুঁড়িয়ে হাঁটেন। শুধুমাত্র খ্যাতি ঈর্ষায় বাবাকে এইভাবে। পুলিশকে সবটা বলে বোঝানো হয়। নিহার বাবু অ্যারেস্ট হন। এরপর 2 দিন কেটে গেছে। ডিনার সেরে বিছানায় শুয়ে সোমকে জিজ্ঞেস করলাম, এই প্রথমবার তোমাকে এত তাড়াতাড়ি কোনো কেস সলভ করতে দেখলাম। আজকাল একটু বেশি শার্লক সিরিজ পড়ছো নাকি? হ্যাঁ, না। আমার প্রশ্ন করাতে তার মুখটা কেমন যেন অপ্রতিভ হয়ে গেল। মনে হচ্ছে শিল্পী যেন তার শিল্প নিয়ে সন্তুষ্ট নন। আচ্ছা, ওসব ছাড়ো তো।
পুজো কি এখানেই কাটাবে নাকি একটু পাহাড় টাহাড় হবে এবার? পহলগাঁও হলে কেমন হয়? আইডিয়াটা মন্দ নয়, তবে টেররিস্ট অ্যাক্টিভিটির সম্ভাবনা তো আর উড়িয়ে দেওয়া যায় না। গামবাটগুলো কালমার অপব্যবহার পর্যন্ত করতে ছাড়ে না। এক সেকেন্ড, কি বললে? কি টেররিস্ট অ্যাক্টিভিটি? না না, তারপরে কিসের অপব্যবহারের কথা বললে? ও আচ্ছা, কালমার কথা বলছো। ব্রিলিয়েন্ট দিলীপ, ব্রিলিয়েন্ট। কাল থেকেই আমি কবিতার ওই শেষ শব্দটি নিয়ে ভাবছিলাম। তুমি লক্ষ্য করেছিলে কলম শব্দটা লেখার পর বাক্যের শেষে কেমন অযৌক্তিকভাবে একদণ্ড ব্যবহার করা হয়েছে, তাও আবার ম অক্ষরটার একদম গা ঘেঁষে। সাধারণত সম্ভ্রান্ত কবিরা কবিতার অন্তিম লাইনের শেষে দ্বিদণ্ড ব্যবহার করে থাকেন, না কি একদণ্ড, এবং শব্দ ও সেটার মাঝে পর্যাপ্ত পরিমাণে গ্যাপ থাকে। তুমি বলতে চাইছো ওই লাইনটা খুনি নিজে লিখে গেছে? কিন্তু পুরো কবিতার হাতের লেখার সাথে তো শেষ লাইনটা অবিকল এক। আর কোনো খুনি মার্ডার করার পর কেনই বা নিজের ব্যাপারে সাংকেতিক শব্দ লিখতে যাবে, যাতে করে তাকে আইডেন্টিফাই করা আরো সহজ হয়ে যায়? বুঝতে পারছি না দিলীপ, কিচ্ছু বুঝতে পারছি না। চারদিকটা কেমন যেন ধোঁয়াটে হয়ে আসছে, বুঝলে? কলমা, কলম, কলমা, স্ট্রেঞ্জ। সোম একটা কাগজ বের করে আনমনে কিছু বিড়বিড় করে পড়তে লাগলো। আমি গুড নাইট জানিয়ে ঘুমিয়ে পড়লাম। অ্যালার্মের শব্দে আমার ঘুম ভেঙে গেল। উঠে দেখি সোম তার বিছানায় নেই। একটা চিরকুট রাখা, তাতে লেখা রয়েছে, দিলীপ, আমি শঙ্খবাবুর বাড়িতে যাচ্ছি। একটা মস্ত বড় ব্লান্ডার হয়ে গেছে জানো। তোমায় পরে সব বলছি। তুমি অবিলম্বে থানায় গিয়ে নিহার বাবুর বেলের ব্যবস্থা করো, কেমন? যাব বাবা, কেসটা কি হলো? সোমের কথা মতো পুলিশ স্টেশনে হাজির হই। কেবিনে ঢুকতেই ইন্সপেক্টর রতিলাল বাবু বলেন, কি চাই? ওই নিহার বাবুর বেলের জন্য এসেছিলাম। আপনাদের মশাই ব্যাপারটা কি? একবার বলছেন আত্মহত্যা নয়, তারপর কাউকে খুনি বানাচ্ছেন, তাকে এরেস্ট করাচ্ছেন, আবার নিজে এসে তার জন্য বেল চাইছেন। রতিলাল বাবু, এখন এত কথা বলার সময় নেই। এসব খুদে গোয়েন্দারা যে কেন আইনের পথে নাক গলায় বুঝি না বাপু। চলুন। সারাটা দিন থানায় চক্কর কাটার পর বাড়ি ফেরার জন্য অটো খুঁজছি। এমন সময় সোমের কল এলো। দিলীপ শোনো, তুমি যেখানেই থাকো সমস্ত সাসপেক্ট ও পুলিশ সহ শঙ্খবাবুদের বাড়িতে এক্ষুনি চলে এসো। কেসটা যতটা সহজ ভেবেছিলাম তার থেকে অনেক বেশি জটিল, বুঝলে? রীতিমতো শঙ্খবাবুর বাড়ির আঙিনায় সবাই গোল হয়ে দাঁড়িয়ে আছে। সোম ওই গোলকের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে পুরো ঘটনাটা বিশ্লেষণ করে চলেছে। প্রথমত, এটা কোনো আত্মহত্যাই নয়, কারণ ক্যারোটিক পাংচার হলে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে ব্যক্তি সংজ্ঞা হারায়, আর 2 থেকে 3 মিনিটের মধ্যেই মৃত্যু নিশ্চিত। স্বাভাবিকভাবে মৃত্যু যন্ত্রণায় কাতর এক ব্যক্তির পক্ষে 10 সেকেন্ডের মধ্যে হাত না কাঁপিয়ে অত নিখুঁতভাবে 6টি শব্দ লেখা সম্ভবই নয়। তাহলে প্রশ্ন হচ্ছে, খুনি কে? প্রাথমিক ইনভেস্টিগেশন করতে গিয়ে নিহার রঞ্জন বাবুকেই আমার খুনি বলে সন্দেহ হয়। এক্সট্রিমলি সরি মিস্টার চাটুর্যে, আপনাকে এতটা হয়রানি করার জন্য। আপনি খুনি নন, তবে খুনি এখানেই আমাদের মাঝে উপস্থিত আছেন। কিন্তু সোম, সমস্ত এভিডেন্স তো নিহার বাবুকে ইঙ্গিত করছে। গত 2 দিন ধরে কলেজ স্ট্রিটে গিয়ে আমি শঙ্খবাবু ও নিহার বাবুর বইগুলো ঘেঁটে দেখতে থাকি। দুজনের হাতে লেখা ও লিখন শৈলী সম্পূর্ণ আলাদা। শঙ্খবাবু তার কবিতার শেষে বরাবরই নিপুণভাবে অন্তিম দ্বিদণ্ড ও নিজের স্বাক্ষর ব্যবহার করতেন, যা এই কেসে ব্যতিক্রম। গত রাত্রে আমার বন্ধুর মগজাস্ত্র থেকে যখন ক্লুটা পাই, তখন একটু খটকা লাগে। তাই আজ সকালে আবারও ঘটনাস্থলে তদন্তে আসি এবং সেখানে দেখি
স্টাডি রুমের কাঠের মেঝেতে একটি নির্দিষ্ট জায়গায় পা ফেললেই কেমন যেন একটা অদ্ভুত আওয়াজ হচ্ছে। সেটা আসলে কি জানো দিলীপ? একটি সুড়ঙ্গ, যেটা শেষ হয়েছে হুগলি নদীর বন্দর তটে। ওদিকে শঙ্খবাবুর ওয়ার্ড্রপটা সার্চ করতে গিয়ে দেখি এলোমেলো জামা কাপড়ের নিচে উকি মারছে একটি এক্সোটিক লিকর বোতল, দি থাইল্যান্ড ইউনিক। ওরে বাবা, সে তো কোবরা অ্যান্ড গ্রাসনেক হুইস্কি, ভীষণ এক্সপেন্সিভ, আর ভারত সরকার দ্বারা ওটা তো ব্যান। এক্স্যাক্টলি দিলীপ, এবার বুঝতে পারছো এককালে এত প্রতিপত্তি থাকা সত্ত্বেও শঙ্খবাবুদের অবস্থার পরে অবনতিটা কেন হয়। জুয়াবাজি নয়, তার গুপ্ত অভ্যেস ছিল স্নেক ওয়াইন সেবন। আর সেই সুড়ঙ্গ পথেই এই নিষিদ্ধ মাদক পৌঁছে যেত তার ঘরে। খুনি এমন একজন কেউ যার হাইট দক্ষিণ পশ্চিমমুখী ওই জানালার থেকে ছোট, ফলে সে কোনো মতে চড়তে চেষ্টা করলেও চাকর তাকে ইজিলি দেখে ফেলতো। কিন্তু খেয়াল করো দিলীপ, গোপালের রান্নাঘরটা জানালাটা ঠিক উল্টো দিকে এবং সে কাউকে জানালা দিয়ে ঢুকতে বা বেরোতে দেখেনি। কি তাই তো গোপাল? সব আমি সচ বলছি, কেউ যদি এই খিড়কি দিয়ে ঢুকতো আমি আসানিতে দেখে নিতাম। এবার আসি সুড়ঙ্গটার ব্যাপারে। যখন আমি টানেলের ভেতর দিয়ে হাঁটছিলাম তখন দেখো এই জিনিসটা পেলাম। এটা তো তসবি, মুসলিমদের জপমালা। কিন্তু বাবা তো ধর্মীয় প্রেক্ষাপট নিয়ে কোনোদিন কিছু লেখেননি, তাহলে লেট মি কন্টিনিউ মিস্টার ঘোষাল। সুড়ঙ্গ থেকে বেরিয়ে এসে আমি মাটিতে একটি জুতোর ছাপ দেখতে পাই, যেটার আনুমানিক সাইজ 4 নম্বর। বিগত এক সপ্তাহে এই এলাকায় কোনো বৃষ্টি হয়নি এবং জায়গাটা বেশ নির্জন, তাই সেটা খুনির জুতোর ছাপ হওয়ার সম্ভাবনাটাই সব থেকে বেশি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, 4 নম্বরে জুতোর ছাপ তো আর কোনো 6 ফুট লম্বা ব্যক্তির হতে পারে না, এবং নিহার রঞ্জন বাবু হিন্দু। আমার অনুমান এটা কোনো বাচ্চা নয় তো কোনো খাটো করণের নারীর জুতোর ছাপ। এখানে বাচ্চা তো কেউ নেই। বেটে মহিলা বলতে তবে কি রুক্মিণী দেবী? হোয়াট হোয়াট ইউ মিন মিস্টার দিলীপ? আপনি হয়তো ভুলে যাচ্ছেন শঙ্খবাবু একসময়। এক্সকিউজ মি ম্যাডাম, দেখুন তো এই তসবিটি আপনার কিনা? সোম, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? রুক্মিণী দেবী তো হিন্দু, আর কবিতার শেষ লাইনের হাতের লেখাটা তো শঙ্খবাবুরই ছিল। রুক্মিণী দেবী নয় দিলীপ, ওনার আসল পরিচয় রুকসানা পারভিন। মুর্শিদাবাদের এক প্রত্যন্ত গ্রামে জন্ম, ক্যালিগ্রাফি নিয়ে পড়াশোনা করেছেন এবং কলকাতায় এসেছিলেন কাজের সন্ধানে। শহরে এসে জনপ্রিয় কবি শঙ্খ ঘোষালের সাথে তার আলাপ হয় এবং তার ছাত্রী হিসেবে তিনিও লেখালেখির কাজ শুরু করেন, কিন্তু রুক্মিণী সেন ছদ্মবেশে। অন্যদিকে শঙ্খবাবু তার ছাত্রীর লেখা কবিতাগুলি নিজের নামে ছাপিয়ে প্রচুর খ্যাতি অর্জন করলেও তার কৃতিত্ব কোনো দিনও রুকসানা দেবীকে দেননি। পরে শঙ্খবাবুর আর্থিক অবস্থার অবনতি হলে ক্রোধের বশে তিনি বনেদি বংশের লেখক নিহার রঞ্জন চাটুর্যকে বিয়ে করেন তার বিপুল সম্পত্তির লোভে। আর হ্যাঁ, শব্দটা কলম নয়, ওটা আসলে কালমা, মুসলিমদের ইমানের বাণী। আচ্ছা, ক্যালিগ্রাফার বলেই কবিতার শেষ লাইনের হ্যান্ডরাইটিংটা শঙ্খবাবুর সাথে অবিকল এক। কিন্তু তুমি এত কিছু জানলে কিভাবে? তোমায় বললাম না, কাল কলেজ স্ট্রিটে যখন শঙ্খবাবুর পুরনো বইগুলো নিয়ে ঘাটছি তখন তার পাশেই সেম হ্যান্ডরাইটিং এর একটি বই দেখতে পাই, লাস্ট এডিশন 2019। তবে রাইটার শঙ্খ ঘোষাল নন, লেখা ছিল রুকসানা পারভিন। রুকসানা দেবীর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। শঙ্খবাবুর ঘরে যে এমন কোনো গুপ্ত সুড়ঙ্গ রয়েছে তার হদিশ পরিবারের আর কারো ছিল না, শুধুমাত্র একজন বাদে, যিনি এতগুলো বছর ওই স্টাডি রুমেই শঙ্খবাবুর সাথে কাজ করে গিয়েছেন। সে না হয় বুঝলাম, কিন্তু রুক্মিণী রুকসানা দেবী ওই কবিতায় খুঁড়ে শব্দটি লিখে কেনই বা নিজের স্বামীকে ফাঁসাতে চাইবেন?
ওয়াও দিলীপ, তোমার রিজনিং পাওয়ারটা আমাকে দিন দিন আপ্লুত করেই চলেছে। পুলিশ যখন নিহার বাবুকে কাস্টাডিতে নিয়ে যায় তখন ভুলবশত তার পকেট থেকে একটি চিঠি মাটিতে পড়ে যায়। আমি তৎক্ষণাৎ সেটাকে পকেটস্থ করি এবং পড়ে বুঝতে পারি এটা আসলে এক প্রেমপত্র, যার হ্যান্ডরাইটিং শঙ্খবাবু কিংবা রুকসানা দেবীর সাথে মেলে না। সম্ভবত ওটা নিহার বাবুর প্রেয়সীর লেখা। স্বামীর এই পরকীয়া প্রেমের কথা হয়তো রুকসানা দেবী আঁচ করতে পেরেছিলেন এবং প্রতিশোধ স্পৃহায় তিনি নিহার বাবুকে এই কেসে ফাঁসানোর চেষ্টা করেন। ভেবে দেখো দিলীপ, এতে করে যদি নিহার বাবুর ফাঁসি হয়ে যেত তাহলে এই বিপুল সম্পত্তির বেগম জানটা হতেন কে? সব দিকেই উইন উইন সিচুয়েশন। সত্যি রুকসানা দেবী কি জিনিয়াস মাস্টার প্ল্যানটাই না বানিয়েছিলেন আপনি। শুধুমাত্র 3টি জায়গায় ভুল করে বসলেন। 1, কলমের জায়গায় কলমা লিখে, 2, জপমালাটি সুরঙ্গে ফেলে এসে, এবং 3, জুতোর ছাপটা রাতের অন্ধকারে দেখতে না পেয়ে ইগনোর করে। বাকিটা দিলীপ তুমি তার মুখ থেকেই শুনে নাও। হ্যাঁ, আমি মেরেছি। আজ স্বীকার করতে বাধ্য হচ্ছি, কারণ নিজের ভেতরের এই আগুন আমি আর সামলাতে পারছি না। আমি লিখতাম, আমি ছোটবেলা থেকেই লিখতাম, কিন্তু রক্ষণশীল মুসলিম পরিবারের মেয়ে হয় কোনোদিনও তা নিয়ে এগোতে পারিনি। শহরে এসে যাকে গুরুর সম্মান দিলাম, তিনি আমার লেখা নিজের নামে ছেপে দিলেন। আমাকে এতটুকু কৃতিত্ব অবধি দিলেন না। তিনি পেলেন খ্যাতি, পেলেন টাকার পাহাড়, আর আমি পড়ে রইলাম অন্ধকারে, এক অচেনা ছায়ায়। শুধু তাই নয়, যখন ভাবলাম প্রতিভার ভালোবাসা দিয়ে নিজের জীবনটা ভরাবো, আমার স্বামী আমার প্রতি বিরূপ, অন্য নারীতে আসক্ত হয়ে প্রতিদিন আমার হৃদয়কে রক্তাক্ত করেছেন তিনি। তখন ঠিক করলাম, আমার হারানো প্রতিভার সম্মানের রক্তঋণ আমি আদায় করব। বিশ্বাস করো, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। শর্মিলা আমার ছোটবেলার ভালোবাসা। আমি মানছি আমি অন্যায় করেছি, কিন্তু তার এত বড় সাজা তুমি আমায় দিতে পারলে রুক্মি? চুপ করো তুমি। যখন তাকে ভালোবাসতে আমাকে বিয়ে করলে কেন? শঙ্খবাবুর মতোই আমার লেখা বেঁচে বাকি জীবনটা কাটিয়ে দেওয়ার জন্য? রুক্মি, কিন্তু গোয়েন্দা বাবু, আপনার এক জায়গায় ভুল হচ্ছে। আমি কোনোদিনও সম্পত্তির লোভে অন্ধ হইনি। আস্তাগফিরুল্লাহ, আমি গরিবের বেটি হতে পারি কিন্তু ঈমান বেচিনি বাবু। আমি শুধু চেয়েছিলাম ওদের চোখে ভয় আর অনুতাপ আমার নামটা যেন ওদের মনে থাকে শেষ নিঃশ্বাস অব্দি। কিন্তু কিন্তু সমাজ কি আমার নামটা মনে রাখবে? না, রাখবে না। মানছি আপনি আপনার প্রতিভার যোগ্য সম্মানটা পাননি, কিন্তু একজন লেখকের প্রতীকী সম্পদ কি জানেন? এই কলম, যা দিয়ে গড়ে ওঠে বিপ্লব, নতুন পথে সমাজ পরিবর্তনের পরিভাষা। নীল কালো কালিতে এই কলম কতই না সমাজ গড়েছে, কতই না মুখোশ খুলেছে, জাগিয়েছে মানব চেতনা, কিন্তু আপনি তার শক্তিকে মিশিয়ে দিয়েছেন লাল রক্তে। আপনি হয়তো প্রতিভায় নিপীড়িত, ভালোবাসায় প্রতারিত, কিন্তু এভাবে নিজের মর্যাদা ফিরিয়ে পাওয়া যায় না। সমাজ যদি আপনায় বঞ্চিত করে, তবে তার বিরুদ্ধে লড়াই হয় সৃষ্টির মাধ্যমে, জিঘাংসা প্রবৃত্তিতে নয়। বুঝেছি, এই কলমকে আমি কলঙ্কিত করেছি, আর এই কলঙ্কের দাগ
আজ আমি আমার শরীরে নিলাম। এই বলা মাত্র সে ফাউন্টেন পেনটা নিজের বুকে বিঁধে দেয় এবং বাতাসে মৃদু স্বরে ভেসে ওঠে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রুকসানা দেবীর নিথর দেহটি লুটিয়ে পড়ল মাটিতে। দেখতে দেখতে উঠোন ভিজে গেল রক্ত বন্যায়। প্রতিভা যখন অবমূল্যিত হয়, ভালোবাসা যখন অবহেলিত হয়, তখন তা বিষ হয়ে গ্রাস করে রক্তপিপাসু মননকে। কিন্তু প্রতিভার প্রতিশোধ হত্যায় নয়, আছে সৃষ্টিতেই। সমাজকে আমরা বদলাই এই কলম দিয়েই, রক্ত কলমের কালিমায় নয়।